সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন। দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এই গল্পটা আসলে আমাদের চারপাশের গল্প, আমাদের পারিবারিক এবং সব কিছু মিলিয়ে আমাদের সমাজের চারপাশে যা ঘটতেছে দৈনন্দিন জীবনে সব এই ধরনের ঘটনাগুলি নিয়ে গল্প। আর আমার এই গল্পের চরিত্র হচ্ছে একজন অর্থ এবং বিত্তশালী একজন মানুষ, যার অনেক টাকা আছে হয়তো বা, কিন্তু মানসিক প্রশান্তি বা ওই জিনিসটা হয়তো বা নেই, ওইরকম একটা চরিত্র। আর সব কিছু মিলিয়ে এই গল্পের আমার যারা কো আর্টিস্ট প্রত্যেকেই আমার অনেক দিনের পরিচিত, এবং এদের সাথে আমি অনেক কাজ করেছি। বিশেষ করে আব্দুল রানা ভাই, পাভেল এবং অন্যান্য যারা আছে প্রত্যেকেই খুবই সুন্দর এবং সহকর্মী হিসেবে খুবই নাইস। শুটিং করতে গেলে উত্তরা শুটিং ফ্রেন্ডলি, কিন্তু আপনার ইন হাউস মানে হাউসের মধ্যে শুটিং হচ্ছে বিধায় একটু আরাম, কিন্তু এটা যদি আউটডোর শুটিং হতো খুব গরমের কষ্ট হতো। ইনডোরের শুটিং হচ্ছে সো একজন ফুর্তি নিয়ে কাজ করতে। বাংলাদেশের সিরিয়ালে যদি অতীত ইতিহাস দেখা যায়, বাকের ভাইয়ের নাটক করেন, অয়ময়, কোথাও কেউ নেই, তারপর আপনার সংসপ্ত, কৌবিহী, তারপর আপনার অনেক এরকম বড় গলার অনেক অনেক সিরিয়াল রয়েছে যেগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময়েও সিরিয়ালগুলো সেভাবে 100-র উপরে যাওয়ার পরে আর টানতে পারে না, দর্শক নিতে পারে না। এই সিরিয়াল করার পরেও আপনার কি সেই অভিজ্ঞতার আলোকে আপনি কি বলবেন? আপনি যেই সময়ের সিরিয়ালগুলোর কথা বললেন, যে নাটকগুলোর কথা বললেন, ওই সময়কার নাটকগুলির গল্প এবং টিভি চ্যানেলের সংখ্যা আমার মনে হয় না যে খুব একটা বেশি ছিল। ওই দিক থেকে চিন্তা করলে এখন টিভি চ্যানেলের পাশাপাশি আপনি দেখবেন যে মোবাইলেও কিন্তু অনেক কিছু বেরোইতেছে, অনেক কিছু দেখতেছে লোকজন, যেটা কিনা টেলিভিশনে আসে না। টেলিভিশনের নাটকগুলি ওই সময় আমার কাছে মানে আমার তো স্মৃতিতে যতটুকু মনে পড়ে, ওই সময় শুধু বিটিভি এবং আমি বলবো যে ওই সরকারি চ্যানেলগুলো ছাড়াও আরও কিছু প্রাইভেট চ্যানেল ছিল, যেই চ্যানেলগুলোতে ধারাবাহিক নাটকগুলো গল্প এবং যারা অভিনয় করতেন প্রত্যেকের অভিনয় সব কিছু মিলিয়ে, যেহেতু আমাদের এই মাধ্যমগুলি কম ছিল, আমি বলছি যে সংখ্যায় টিভি চ্যানেলগুলো অনেক কম ছিল, তো লোকজন দেখতো। এখন অনেক মাধ্যম চলে আসার ফলে আমার কাছে মনে হয় যে লোকজন একটার পর মানে স্কিপ করার চান্সটা খুব বেশি, একটু ভালো না লাগলে সাথে সাথে এটা চেঞ্জ করে ফেলছি। তো ওই জায়গা থেকে বিবেচনা করতে গেলে খুব পরিশ্রম করতে হয় এখনকার ডিরেক্টরদের বা যারা অভিনয় করি আমরা প্রত্যেকেরই এক ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে জিনিসটা তৈরি করতে হয়। তো আগের দিনের থেকে আমার কাছে মনে হয় যে আগে সহজ ছিল বিষয়টা, কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই স্ট্রাগলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আমি থিয়েটার করতাম, থিয়েটার করার পাশাপাশি আমার হঠাৎ করে ইচ্ছে হয় যে আমি ক্যামেরার সামনে আসবো বা কাজ করতে চাই, অভিনয় করতে চাই, টেলিভিশনে বা সিনেমায় অভিনয় করতে চাই। তো ওই জায়গা থেকেই আমার আসলে ক্যামেরার সামনে আসা। ক্যামেরার সামনে কাজ করতে এসে দেখা গেল যে মানে যেহেতু আমি থিয়েটার করতাম তখনও, ক্যামেরার পেছনের যে লোকজনগুলির যেই কষ্ট, যেই ধরনের স্ট্রাগল, তারা এত সুন্দর একটা স্ক্রিন উপহার দেওয়ার জন্য, এত সুন্দর একটা অভিনয় উপহার দেওয়ার জন্য, একটা ঘটনা প্রেজেন্ট করার জন্য যে স্ট্রাগলটা করে ক্যামেরার পেছনে, আমার হঠাৎ করে ইচ্ছা যে আমি ক্যামেরার পেছনেও কাজ করতে চাই। আমি তখন সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করি। সবার প্রথম শুরু করি অনিমেষ
অনিমেষদার সাথে। তো ওইখানে দীর্ঘদিন ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে কাজ করছি। এরপরে সুমন ভাই সাথে কাজ শুরু করি। সুমন তো বেসিক্যালি বিজ্ঞাপন বানান এবং পাশাপাশি ওনার কিছু ফিকশনেও আমি কাজ করি। তো বিজ্ঞাপনে ভাইয়ার সাথে কাজ করতে করতে ভাইয়া যখন সিনেমার কাজ শুরু করেন, তো তখন থেকেই আমাকে ভাইয়া বলছিলেন যে সিনেমার গল্প তখন লিখছেন কিনা আমি জানি, কিন্তু উনি আমাকে এইভাবে বলছিলেন যে শিবলু, আমার সিনেমায় তোমাকে দিয়ে একটা গান করবো। এই গানের চর্চাটা আমার থিয়েটার, যখন থেকে আমি থিয়েটার করতাম তখন থেকে আমার চর্চা, এবং গান হয়তো বা মানুষের সামনে অতটা করতাম না, কিন্তু ঘরোয়া পরিবেশে গানটা করতাম। তো সুমন ভাই যেহেতু একই অফিসে কাজ করি, সুমন ভাই আমার গান শুনতো এবং প্রায় সময় আমরা গান বাজনা করতাম। তো সুমন ভাই ওই জায়গা থেকেই আমাকে বলছিল যে তোমাকে দিয়ে একটা গান করতে চাই, কিন্তু কার লেখা, কার সুর করা তখন কিছু বল নেই। যখন আমরা শুটিংয়ে যাই, একটা পর্যায়ে শুটিং শেষ করে শেষটা শুটিংয়ের যাবো, ঠিক ওই মুহূর্তে সুমন ভাই আমাকে একদিন বলে যে ছিল হাশিম মাহমুদ ভাইকে একটু খুঁজে বের করো, ওনার একটা গান আমাদের সিনেমায় ব্যবহার করতে চাই। তো হাশিম ভাইয়ের সাথে তখন আমার বা সুমন ভাইয়ের একটা দীর্ঘদিনের একটা গ্যাপ বলতে মানে মাঝে মধ্যে দেখা, খুব কম। তো হাশিম ভাই কোথায় আছেন বা কী অবস্থা আছেন তখন আমরা জানি না। তখন আমি সুমন ভাইয়ের কথার উপর ভিত্তি করে ওনাকে খুঁজে বের করি, ওনার বাসায় যাই এবং ওনার ফ্যামিলির সাথে আলাপ করি, ওনার সাথে আলাপ করি যে ভাইয়া সুমন ভাই ওনার প্রথম সিনেমা হাওয়া, এই সিনেমাটাতে আপনারা একটা গান ব্যবহার করতে চান, আপনি যদি করতে পারেন খুব ভালো হয়, আপনাকে দিয়ে ট্রাই করি। উনি খুশি হলেন, ওনাকে ঢাকা নিয়ে আসা হলো, ট্রাই করা হলো। কারণ আমরা সুমন ভাই চেয়েছিল গানটাকে নিয়েই যদি শুটিংয়ে চলে যাওয়া যায় তাহলে গানটা শুনে শ্যুটটা করা যাবে ওই সিকোয়েন্সগুলো। তো হাশিম ভাইকে দিয়ে প্রায় 2-3 বার ট্রাই করা হয়। ভাইয়া তখন শারীরিকভাবে একটু দুর্বল ছিলেন, পারছিলেন না। তো একটা সময় কি ভাইয়া আমাকে বলেন যে তুমি একবার ট্রাই করো। তো ওই জায়গা থেকে আমার প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ পাওয়া। তো আমি বলবো যে আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকর যে সুমন ভাইয়ের হাত দিয়ে আমি ওনার প্রথম চলচ্চিত্রে, মানে এটা আমার পরম পাওয়া, সুমন ভাইয়ের প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসেবে। এবং হ্যাঁ, আমি এই গানটা কিন্তু মানে যে গানটা মানুষের কাছে অনেক পছন্দ হয়েছে, মানুষ পছন্দ করছে, এই গানটা কিন্তু অনেক আগে থেকে কিছু শ্রোতা শুনেই বড় হয়েছে। হ্যাঁ, শাহবাগ কেন্দ্রিক, আপনি শাহবাগের ধরেন আমি বলবো 98 থেকে বা তার আগে থেকে বেশ ধরেন 10 বছর যারা কিনা ঢাকা ইউনিভার্সিটিতে আড্ডা মারছে, সরদি পার্ক বলেন, ফুলা রোড বলেন, টিএসি বলেন, পুরো ঢাকা পুরো ক্যাম্পাসের এমন কোনো জায়গা নেই যে হাশিম ভাইকে চিনত না লোকজন। ওনাকে এখনো এই জেনারেশনও চেনে, হয়তো বা এই গানের মাধ্যমে ওনারা পরিচিতি আরও বাড়ছে। হাওয়া সিনেমার 2টা গান, 8টা বাজে দেরি করিস না, হাশিম মাহমুদের সাদা সাদা কালা কালা, এই গান 2টা বাদও চঞ্চল ভাই, আমি, ইমন চৌধুরী এবং তার সাথে আরও টিম, আমরা বেশ অনেকগুলো গান করতাম। তার মধ্যে হাশিম ভাইয়ের কথা কেউ না গানটাও করেছি অনেক জায়গায়। তো ওইখান থেকেই বেসিক্যালি শাওন ভাই, অর্ণব ভাই, হ্যাঁ শাওন ভাই এবং অর্ণব ভাই ওনারা শোনে, এবং ওনারা শোনার পরেই ওনারাই প্রথমে, আমি যতটুকু জানি যে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তখন সুমন ভাই হচ্ছে ইমন ভাইয়ের সাথে আলাপ করেন যে কিছু করা যায় কিনা। তখন ইমন ভাই সহ একদিন আমি যাই এবং গিয়ে তখনই ফাইনাল হয় যে আসলে কোন গানটা করবো। অনেকগুলি গান শোনা হয়, তার মধ্যে বাছাই করে এই গানটা করি। যেহেতু গান আর অভিনয় পাশাপাশি আমি করতেছি, কিন্তু আমি গানের বেলায় আমার একটুখানি আমি বলবো যে আমি একটু স্লো, কারণ স্লো এই কারণে আমার কাছে মনে হয় যে আমি যদি নেক্সট অন্য কোনো গান করি বা লোকজনের সামনে যদি কোনো গান নিয়ে উপস্থিত হই, অবশ্যই গানটাকে এমন একটা গান নিয়ে আসতে হবে যে গানটা হয়তো সাদা সাদা কালা কালা, কথা কেউ না, এই 2টা গানকে যেন ওভারকাম করতে পারে। কারণ লোকজনই এরকমই চায় আমার কাছ থেকে। তো প্রত্যেকটা সাংবাদিক বেসিক্যালি তোমার নাম্বার কেউ জানে না, আসলে সাংবাদিকদের নাম্বার আমার কাছে বা আমার নাম্বার কোনো সাংবাদিকের কাছে কখনো প্রয়োজন হয় না। তো আমার বললেন যে সবাইকে আমি বলছি, কারণ সবাই আমাকে বিরক্ত করতেছে, আমি তোমার নাম্বার দিয়ে দিছি, বাবাও তো তোমার নাম্বারের ফোন টোন আসলে তুমি সবার সাথে একটু হ্যালো বললো, আর সবাইকে বলবো যে অফিসে আসে, কোথাও যাবো না আমি, ঠিক আছে, সবাই অফিসে আসে। এরপরে শুরু হইলো ভাই রাত দিন 24 ঘন্টা।